নমস্কার, আপনারা দেখছেন ট্রাইফ টিভি বাংলা। হট সিটে হট টকের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। হট সিটে হট টক আপনারা নিয়মিতভাবে দেখে আসছেন ট্রাইফ টিভি বাংলার পর্দায়, এবং আমরা পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে বিভিন্ন আলোচনা করেছি, এবং যত নির্বাচন এগোবে আমরা হয়তো সেদিকে আবার ফোকাস করব, কোন দিকে কী যাচ্ছে না যাচ্ছে। এখন বেশ কিছুটা সময় আছে, কিন্তু তার মধ্যে থেকেও পশ্চিমবঙ্গ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়েও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো, আলোচনা তুলে ধরবো, বিশ্লেষণ তুলে ধরবো, যেটা আপনাদের জানা দরকার। হট সিটে হট টক প্রথমেই আজকের পর্বের শুরুতে আমরা আমাদের পড়শি রাজ্য আসাম নিয়ে কিন্তু আপনাদের সামনে কিছু তথ্য এবং কিছু বিশ্লেষণ তুলে ধরবো। খুব ইম্পর্ট্যান্ট। হেমন্ত বিশ্ব শর্মা সেখানকার মুখ্যমন্ত্রী, এবং তিনি আসাম সরকার সেখানকার বনাঞ্চলের মধ্যে যারা বসবাস করে আসছে বহু বছর ধরে, এরকম প্রায় 230 থেকে 250 অ্যাপ্রক্সিমেটলি পরিবারকে কিন্তু তারা বাড়ি ঘরদোর ভেঙে গুড়িয়ে দিয়েছে এই বনাঞ্চলের ভেতরে। তারা এরা কি অনুপ্রবেশকারী বলে কেন, এটা নিয়ে কিন্তু আমরা প্রথম টপিক রাখবো। এরপর আরও গুরুত্বপূর্ণ কিছু কিছু টপিক থাকবে যেটা আপনাদের জন্য জানা দরকার। অর্কবাবু সরকার আমার বাঁদিকে বসে আছেন হট সিটে হট টকে, যাকে আপনারা নিয়মিতভাবে ট্রাইফ টিভি বাংলার বিশ্লেষণ শুনে আসছেন এবং তার ব্যাখ্যা আপনারা শোনেন। অর্কদা, আপনাকে স্বাগত আজকের পর্বে। প্রথমেই আসাম সরকার এই যে পদক্ষেপ, আপনার বিশ্লেষণ। প্রথম কথা, ভারতবর্ষের কাছে অনুপ্রবেশ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এখন এবং সমস্যা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাকার থেকে স্বাধীনতা দিবসের ভাষণে অনুপ্রবেশের সমস্যাটাকে চিহ্নিত করেছেন এবং বলেছেন যে পরিকল্পনা করে ভারতের জনবিন্যাস বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে। অনুপ্রবেশকারীরা ভারতের যুবকদের কাজের সুযোগে থাবা বসাচ্ছেন, ভারতের পরিকাঠামোর উপর চাপ পড়ছে, এবং ভারত কোনো ধর্মশালা নয়। এবং এই অনুপ্রবেশ রোকবার জন্য উনি হাই পাওয়ার ডেমোগ্রাফিক কমিশন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন। বেশ, তার কয়েকদিন বাদে আমাদের দমদমের অদূরে সেন্ট্রাল জেলের মাঠেও প্রধানমন্ত্রী সভা করেছেন, সেখানেও একই কথা বলেছেন। তাহলে অনুপ্রবেশের সমস্যাটা এখন একটা জ্বলন্ত সমস্যায় রূপান্তরিত হয়েছে, বিশেষ করে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ। ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমানা আছে 4000 কিলোমিটারের বেশি। তার মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে আছে 2200 কিলোমিটার। এই 2200 কিলোমিটারের মধ্যে এখনো 569 কিলোমিটার জমিতে এ করা যায়নি, কাঁটাতার দেওয়া যায়নি। তার মধ্যে 112 কিলোমিটারে কখনোই দেওয়া যাবে না, সেটা দুর্গম, রিভারলাইন বর্ডার আছে ইত্যাদি। বাকি যে 457 কিলোমিটার, তার মধ্যে 181 কিলোমিটার জমি অধিগ্রহণের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যকে টাকা দিয়েছে। রাজ্য হয়তো খুব তাড়াতাড়ি জমি অধিগ্রহণ করে স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে তুলে দেবে। 2023-এর 1 জানুয়ারি থেকে 2025-এর 31 জুলাই পর্যন্ত 4000 অনুপ্রবেশকারী বিএসএফ এর হাতে ধরা পড়েছে। 4000 ধরা পড়েছে। তাহলে কতজন অবৈধভাবে প্রবেশ করেছে? হয়তো 10 জন। তাহলে জনবিন্যাস বদলে যাচ্ছে, এটা একটা পরিকল্পনা। এই প্রেক্ষিতে হেমন্ত বিশ্ব শর্মা একটা সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে 27 অগস্ট গৌহাটিতে আসাম সরকারের ক্যাবিনেট মিটিং করে। 27 অগস্ট। বেশ। সিদ্ধান্তটা হলো, ধরুন আমি আসামের বাসিন্দা, আমি জন্মসূত্রে হিন্দু, বেশ, আমার জমি বাড়ি আছে, আমি সেটা বিক্রি করতে চাই। আমি যদি কোনো হিন্দু ধর্মাবলম্বীকে বিক্রি করি, কোনো অসুবিধা নেই, আমি করতে পারি। কিন্তু আমি যদি কোনো ভিন্ন ধর্মাবলম্বীদের বিক্রি করি, তাহলে আমি ইচ্ছা হলেই বিক্রি করতে পারবো না। আমাকে আবেদন করতে হবে। সেই আবেদন রেভিনিউ ডিপার্টমেন্টে যাবে। বেশ। রেভিনিউ ডিপার্টমেন্ট আমার আবেদনকে ফরওয়ার্ড করবে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে। বেশ। তারা রিপোর্ট দেবে। সেই রিপোর্ট যদি স্যাটিসফ্যাক্টরি হয়, তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে আমি জমি বিক্রি করতে পারবো কিনা। দেখা হবে যে যিনি জমি কিনছেন তার টাকার উৎস কি। হ্যাঁ, কোত্থেকে টাকা পাচ্ছেন তিনি একজনের সম্পত্তি কিনবার। এই
টাকার উৎস বেআইনি নয় তো, সন্ত্রাসবাদীদের টাকা নয় তো মানে যিনি কিনছেন। যিনি কিনছেন। আচ্ছা, কারণ হিমন্ত বিশ্ব শর্মা দীর্ঘদিন ধরে বলছেন যে এখন যদি ব্যবস্থা না নেওয়া যায় তাহলে আসামের আদিবাসিন্দারা, অসমিয়ারা, সনাতনীরা সংখ্যালঘুতে পরিণত হবে। আচ্ছা, অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমানরা আসামে ডমিনেট করবে। বেশ। সেই জন্য হেমন্ত বিশ্ব শর্মার এই সিদ্ধান্ত। অনেকে এটাকে বলবেন সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। হিমন্ত বিশ্ব শর্মা একবারও বলছেন না, বা তার সরকার একবারও বলছেন না যে ভিন্ন ধর্মাবলম্বীরা সম্পত্তির আদান প্রদান করতে পারবেন না, বলছেন না। তিনি বলছেন হ্যাঁ করতে পারবেন, কিন্তু কিছু ক্রাইটেরিয়া মানতে হবে। যদি পুলিশ গ্রিন সিগন্যাল দেয়, যিনি কিনছেন তার আয়ের উৎস সম্পর্কে পুলিশ নিঃসন্দেহ হয় যে এটা সঠিকভাবে উপার্জিত অর্থ, এর পিছনে কোনো গুঁড়ো মতলব নেই, তবেই তিনি কিন্তু অনুমোদন পাবেন সম্পত্তি বিক্রি করা, আর যিনি কিনছেন তিনি কেনা। এটা কিন্তু একটা মাইল ফলক সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমে এগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না, তারা হুজুগেই বেশি থাকতে। মানে এই যে বনাঞ্চলের ভেতরে যেটা যে তথ্য দিলাম, এটা কি তার পদক্ষেপ, প্রথম পদক্ষেপ? না, হিমন্ত বিশ্ব শর্মা অনেকদিন ধরে এরকম পদক্ষেপ নিচ্ছেন। ওকে, এটা সর্বশেষ সিদ্ধান্ত ক্যাবিনেটের। ওকে, এটা নিয়ে বিতর্ক হবে জেনেও তিনি করছেন, কারণ তিনি বলছেন যে জনবিন্যাসের পরিবর্তন যেভাবে হচ্ছে, এখন যদি সেটাকে নিয়ন্ত্রণ করা না যায়, অসমিয়ারা আসামে সংখ্যালঘুতে পরিণত হবে। খুবই অ্যালার্মিং, একদমই খুবই অ্যালার্মিং, অ্যাবসলিউটলি। এবার আসাম ছেড়ে আপনি আমাদের রাজ্যে আসেন, সীমান্তবর্তী 7খানা জেলা আছে। পরিসংখ্যান কি বলছে? 2009 সালে সেই সীমান্ত লাগোয়া জেলাগুলোর অনেক বিধানসভা কেন্দ্রে যা ভোটার ছিল, 15 বছর পরে সেখানে কোথাও 50%, কোথাও 55% বৃদ্ধি পেয়েছে। জাতীয় গড় যেখানে 7%, সেখানে সীমান্ত লাগোয়া বিধানসভা কেন্দ্রগুলোতে 15 বছরে ভোটারদের সংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি কিসের ইঙ্গিত? তাহলে যে অনুপ্রবেশের কথাটা আমরা বলছি, কেন্দ্রীয় সরকার বলছে, এগুলো তো তার সপক্ষে প্রমাণ। এই অস্বাভাবিক বৃদ্ধি হতে পারে। এখন দেখা যাক, খুব অ্যালার্মিং সিচুয়েশন। এর থেকে কিভাবে আমরা বিষয়টার মোকাবিলা করতে পারবো? সবার সহযোগিতা দরকার, সমস্ত রাজ্য সরকারের সহযোগিতা দরকার। এখানে তো রাজনীতি অগ্রাধিকার পাবে না, দেশের সুরক্ষা নিরাপত্তাটাই অগ্রাধিকার পাওয়ার দাবি রাখে। বেশ, আমাদের রাজ্য কি এই অসমের থেকে কোনো পদক্ষেপ কিংবা কেন্দ্রীয় সরকার কোনো এক একটা রাজ্যের এক এক রকম নীতি। আচ্ছা, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা আলোচনা সভায় বলেছেন যে ভাইব্রেন্ট বর্ডার ভিলেজ, রাইট, প্রায় 7,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, এবং সীমান্তে 30 কিলোমিটারের মধ্যে কোনো আনঅথরাইজড রিলিজিয়াস কিছু রাখা যাবে। তাহলে ভাইব্রেন্ট বর্ডার ভিলেজটা কি? যে সীমান্তবর্তী অঞ্চলের গ্রামবাসীরাই নিরাপত্তা সুনিশ্চিত করবে সীমান্তে। একদম। সেখানে কেন্দ্রীয় মন্ত্রীরা, রাজ্যের মন্ত্রীরা, উচ্চপদস্থ আধিকারিকরা নিয়মিত যাবেন, তাদের সঙ্গে কথা বলবেন, রাত্রিবাস করবেন, পরিকাঠামোতে বিনিয়োগ করা হবে, এবং সেখানে ট্যুরিজমকেও প্রমোট করা হবে। বেশ, তো এগুলো তো একটা সদর্থক বার্তা। প্রথম কথা, ভারত ধর্মশালা নয়, এটাকে মনে রাখতে হবে। একদম। অর্থাৎ আমি ফিরে আসবো, এই নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব, এবং তার সঙ্গে প্রধানমন্ত্রী কিন্তু জাপান এবং চায়না সফরে গেছেন, খুব ইম্পর্টেন্ট, এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের 50% শুল্ক নিয়ে আমরা আগের পর্ব আপনারা দেখেছেন, সেই নিয়ে আলোচনা করবো। সেটা বিরতির পর ফিরে আসছি হটস্টে হট টকে। আজকের পর্বে কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন হটস্টে হট টক। যে আলোচনায় আমরা বিরতির আগে ছিলাম, অর্কদার পাশে বসেছি। অর্কদা, আপনি যে বলছিলেন সীমান্ত অঞ্চলে যেটা 30 কিলোমিটার, এর কি তৃতীয় ব্রহ্মাস্ত্র? মানে আমি যে প্রথমটা ধরি SIR, দ্বিতীয় সংবিধান সংশোধনী বিল, এবং তৃতীয় এইটা, বিস্তারিতভাবে আপনি বলছেন। মানে SIR তো আগেও অতীতে ভারতে হয়েছে, SIR নতুন কিছু নয়। বেশ, পশ্চিমবঙ্গে হয়েছে 2002-03 সালে। বেশ, এটাকে নিয়ে অনর্থক রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। এটা রাজনৈতিক চর্চা হওয়ার বিষয় নয়। ওকে। আমি কি চাইবো মৃত ভোটারের নাম ভোটার তালিকায় থাকুক?
আমি কি চাইবো এক ব্যক্তির দু জায়গায় নাম থাকুক? এগুলো তো চাইবো না। আর ভারতের সংবিধান নির্বাচন কমিশনকে এই ক্ষমতা দিয়েছে, তারা যখন মনে করবে তখনই ভোটার তালিকা সংশোধন করতে পারে। বেশ। 2024-এর লোকসভা নির্বাচনের আগে হয়েছিল, 2026-এ, মানে 2 বছর তো হয়ে গেল, অনেকগুলো বিধানসভা নির্বাচন আছে। তার আগে যদি এই উদ্যোগ নেওয়া হয়, এর মধ্যে তো দোষের কিছু নেই। এখন খুব স্বচ্ছতার সঙ্গে করতে হবে। নির্বাচন কমিশনকে দেখতে হবে যে নতুন ভোটারদের নাম যেন তালিকায় ওঠে, যতটা সম্ভব স্বচ্ছতা বজায় রেখে ট্রান্সপারেন্ট ওয়েতে করতে হবে, এবং একজনও মৃত ভোটার, অনুপ্রবেশকারীদের নাম, একাধিক জায়গায় নাম তোলা ব্যক্তির নাম যেন তালিকায় না থাকে, এবং সেটাই কমিশন করবার চেষ্টা করছে। এ নিয়ে যে বিতর্ক হচ্ছে সেটা পুরোদস্তুর রাজনৈতিক। এই বিতর্ক শেষ পর্যন্ত দানা বাঁধবে না। সর্বোচ্চ আদালত তো বলেনি যে এসআইআর স্থগিত করে দেওয়া হবে, তারা বরঞ্চ রাজনৈতিক দলগুলোকে বলেছে যে আপনারাও হলফনামা দিন, আপনাদের বুথ লেভেল এজেন্ট যারা আছে তারা কি করছে। আপনারা বলছেন যে এত বেআইনিভাবে কাজ হয়েছে, নাম বাদ গেছে, তা আপনাদের বুথ লেভেল এজেন্টরা মানুষের সঙ্গে যোগাযোগ করে কোথায় কোথায় নাম বাদ গেছে সেগুলো নিয়ে আবেদন জানান, প্রমাণ দিয়ে। কিন্তু সেখানে তাদের রেসপন্স খুবই দুর্বল। বেশ। আসলে এগুলো বলার জন্য বলা, বাজার গরম করা। যারা হারতে 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 হারাটাকেই নিয়ম করে ফেলেছেন, তারা আসন্ন বিহারে বিধানসভা নির্বাচনে হারবে জেনে আগে থেকেই হারার সপক্ষে সাফাই দিচ্ছেন, আর কিছু না। বেশ, আমরা আবার একটু যদি প্রধানমন্ত্রীর জাপান সফর এবং চীন সফর, আপনারা প্রত্যেকে জানেন আগের পর্বেই আমরা ট্রাম্পের শুল্ক বোঝা নিয়ে কিন্তু একটি পর্ব করেছিলাম। আমার কথা, চায়না এবং জাপান সফর প্রধানমন্ত্রী যাচ্ছেন, কোনোটা জায়গায় ট্রাম্পকেই মাথা নোয়াতে হবে। ট্রাম্পকে তো মাথা নোয়াতে হবেই, তার কারণ ট্রাম্পের এই তুগলকি সিদ্ধান্তের জন্য আমেরিকার মধ্যে থেকেই প্রতিবাদ হচ্ছে। ওকে। নিউ ইয়র্ক টাইমস প্রবন্ধ লিখে ট্রাম্পের এই সিদ্ধান্তকে খামখেয়ালি তুগলকি বলেছে। বেশ। ভারতের সঙ্গে আমেরিকার দীর্ঘদিনের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স আছে। আর শুধু ভারত তো রাশিয়া থেকে তেল আমদানি করে না, চীনও করে, আমেরিকাও অনেক কিছু করে। ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড আমেরিকা রাশিয়া থেকে আমদানি করে, যেটা ওদের পারমাণবিক প্রযুক্তিতে কাজে লাগে। প্যালাডিয়াম আমদানি করে, যেটা ইলেকট্রিক ভেহিকলসে কাজে লাগে। ফার্টিলাইজার আমদানি করে। ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে গ্যাস আমদানি করে। তাই ট্রাম্পের এই শুল্ক চাপানো 25, তারপর আরো 25% জরিমানা, এগুলো তোগুলোকে সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তে উনি টিকে থাকতে পারবেন না। ওনাকে আজ না হয় কাল এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। আমেরিকার মাটিতেই এইরকম শুল্ক চাপালে পরে সেখানকার মানুষের কি বলবো আর কি, খরচা বেড়ে যাবে, ইনফ্লেশন বাড়বে। আর ভারতের বৃহৎ বাজার, সেটাকেও আমেরিকা অস্বীকার করবে না। এবং এটা প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে কোনো অবস্থাতেই ভারতের কৃষি পণ্য, দুগ্ধজাত দ্রব্য, ফিশারিজের ক্ষেত্রটা আমেরিকার জন্য খোলা হবে না। বেশ। হবে না। তাই আমেরিকার যতই ধমকানি চমকানি দিক না কেন, আমরা আমাদের দেশের কৃষকদের, পশুপালকদের স্বার্থকে সবার আগে অগ্রাধিকার দেব। চীনের সঙ্গে তো আমাদের সম্পর্কের চাপানুতর চলে। গালওয়ান পরবর্তী ক্ষেত্রে অনেকদিন ধরেই সম্পর্কের শৈত্য ছিল, সেই শৈত্য কেটেছে। স্পেশাল রিপ্রেজেন্টেটিভদের প্রায় 2 ডজনবার মিটিং হয়েছে, অজিত ডোভাল গেছিলেন, একটা মেকানিজম ইনভলভ হয়েছে। 2024 সালে রাশিয়ার কাজানে ব্রিক্সের সামিটে গিয়ে শি জিনপিং, নরেন্দ্র মোদী বৈঠক করেছিলেন। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই এসেছিলেন, এস জয়শঙ্কর গিয়েছিলেন, এস জয়শঙ্করের সঙ্গে শি জিনপিং এর সাক্ষাৎ হয়েছে। কৈলাস মানস সরোবর তীর্থযাত্রীদের জন্য চীন উন্মুক্ত করে দিয়েছে, অনুমতি দিয়েছে। চীনা পর্যটকদের জন্য ভিসা ভারত সরকার চালু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি ভারত চীনের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চলবে। হয়তো স্ট্র্যাটেজিক ক্ষেত্রে চীনা বিনিয়োগকে এখনো আমরা স্বাগত জানাচ্ছি না, কিন্তু চীনা বিনিয়োগ হবে। বেশ। এবং দেখুন, ভারত এবং চীন প্রতিবেশী, তারা যদি একসঙ্গে চলতে পারে সেটা তাদের দুজনেরই লাভ। দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেছিলেন শি জিনপিং গত মার্চে, সেই চিঠি সামনে এসছে। সেখানে তিনি ট্রাম্পের এই তুগলকি সিদ্ধান্তের কড়া সমালোচনা করে ভারত এবং চীনের যে একসঙ্গে পথ চলা উচিত
সেই বিষয়ে তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। ওকে, যদিও চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সাউথ ব্লক খুব কশাস অ্যাপ্রোচ নিতে চাইছে, রাইট, কারণ সম্পর্কের টানাপোড়েন তো রয়েছে। তাই আমেরিকা যেটা করেছে এই 50% শুল্ক, তার কারণ হচ্ছে ট্রাম্প 35 বার বলেছেন ভারত পাকিস্তানের সংঘাত তিনি বন্ধ করেছেন। সিজফায়ার, হ্যাঁ, ভারত পরিষ্কার এই দাবি নাকচ করে দেয় এবং বলে যে পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওকে টেলিফোনে অনুরোধ করেন, তারপরেই সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত হয়। কোনো বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এর মধ্যে মাথা গলাননি। রাইট, কিন্তু ট্রাম্প লাগাতার এই দাবি করে যাচ্ছেন এবং ভারত সরকার এই দাবির মান্যতা দিচ্ছে না। আমার মনে হয় যে ট্রাম্পের ইগো হার্ট হয়েছে, তিনি এইরকমভাবেই চলতে অভ্যস্ত, তিনি খুব ট্রানজ্যাকশনাল। যেমন কুয়েত থেকে তিনি একটা কুয়েত না এবং unpredictable, আপনি UAE আগের- থেকে আনপ্রেডিক্টেবল আগের ব্যক্তিগত ব্যবহারের জন্য একটা বিমান উপহার হ্যাঁ, পেয়েছেন। right. আমেরিকার ওর বন্ধু স্টিভ উইটকফ তার পরিবারের সঙ্গে এবং ট্রাম্পের পরিবারের সদস্যরা পাকিস্তানের একটা আর্মি ব্যাকড এস্টাবলিশমেন্টের সঙ্গে ডিজিটাল কারেন্সি বিটকয়েন চুক্তি করছে, একদম ট্রানজাকশনাল পুরো বিষয়টাই। তো এটাতে আমাদেরও ঘাবড়াবারও কিছু নেই, এত বড় দেশ, এত বড় অর্থনীতি, ইনিশিয়ালি একটু ধাক্কা লাগবে এবং ট্রাম্পকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। ট্রাম্প যদি এই সিদ্ধান্ত থেকে না সরে আসেন তাহলে ভারত এবং চীন একসঙ্গে আমেরিকার মোকাবিলা করতে পারে। না, এই যে জাপান ট্যুর এবং প্রধানমন্ত্রীর এই চীন এবং জাপানের সফর কি বার্তা দিতে বার্তা পারে? হচ্ছে জাপানের সঙ্গে তো আমাদের মজবুত দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক। প্রধানমন্ত্রী বুলেট ট্রেনে সওয়ার হবেন, আহমেদাবাদ মুম্বাই যে বুলেট ট্রেন চালু হওয়ার কথা, জাপানের মডেলকে এখানে নিয়ে আসা হয়, তার কাজ অনেক দূর এগিয়েছে। আর চীনের সঙ্গে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের প্রভূত তাৎপর্য আছে, বাণিজ্যিক, জিওপলিটিক্যাল। রাইট, শীর্ষ বৈঠক হবে, পুতিন আসবেন। হ্যাঁ, ভারত, চীন, রাশিয়া যদি একটা অক্ষ তৈরি হয়, এবং সেটা হয়েছে, রাশিয়া তো ভারতের বিশ্বস্ত সহযোগী, চীন প্রতিবেশী, তাহলে ডোনাল্ড ট্রাম্পের এই ধমকানি চমকানিতে কোনো কাজ হবে না। মানে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসারে রাখা মূল উনি তো এজেন্ডা তুমুলকি আচরণ করছেন, ওনার কাজের মধ্যে লজিক কম। রাইট, হ্যাঁ, উনি যেটা করছেন নিজের ইচ্ছা অনুযায়ী করছেন। ভারত সরকার কোনোভাবেই ওনার ধমকানি চমকানিতে মাথা নত করবে না, এটাকে ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন। বুঝতে পেরে এগুলো হচ্ছে কি, ওনার ফ্রাস্ট্রেশনটা এমন পর্যায়ে পৌঁছেছে যে তিনি এই ধরনের কাজ করে কিছুটা শ্লাঘাবোধ করছেন, এতে কোনো লাভ হবে না, বেশ, কারণ আমেরিকারও এতে ক্ষতি হবে। অর্কদা অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। তাহলে হট সিটে হট টকের আজকের পর্বে আমরা যে তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম, এই যে অনুপ্রবেশকারী নিয়ে যে বার্তা প্রধানমন্ত্রী দিয়ে গেছেন, অর্থাৎ তিনি যখন বঙ্গ সফরে এসেছিলেন শেষবার দমদমের সেন্ট্রাল জেল মাঠে, অনুপ্রবেশকারীদের নিয়ে যে বার্তা দিয়েছেন, অসম আমাদের পার্শ্ববর্তী রাজ্য বলা যায়, সেখানে কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা যা যা পদক্ষেপ নিয়েছেন আমরা আপনাদের সামনে বিশ্লেষণ করে তুলে ধরলাম। এবং এসআইআর নিয়ে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নিতে পারে পরবর্তীকালে অনুপ্রবেশকারীদের নিয়ে, বিশেষ করে অর্থাৎ ভোটার লিস্ট সংশোধন, সেটা নিয়েও আমরা করলাম। এবং তার থেকে বড় কথা, আপনারা দেখেছেন এসআইআর সংশোধনী বিল, সংবিধান সংশোধনী বিলের পাশাপাশি যেটা খুব গুরুত্বপূর্ণ, সীমান্ত অঞ্চলের 30 কিলোমিটারের মধ্যে কোনো আনঅথরাইজড ধর্মীয় স্থান রাখা যাবে না। এটা কিন্তু তৃতীয় ব্রহ্মাস্ত্র বলা যায়, এটা নিয়েও কিন্তু আমরা বিস্তারিত আপনাদের সামনে ব্যাখ্যা তুলে ধরলাম। এবং প্রধানমন্ত্রী এই মুহূর্তে জাপান এবং চীন সফর করছেন, তাই ট্রাম্পকে পাল্টা প্রেসারে রাখার জন্য কতটা তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রীর এই সফর, সেটাও বিস্তারিতভাবে 50% শুল্ক নিয়ে আগের পর্বেই আমরা যে আলোচনা করেছিলাম, এই পর্বেও আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। জানাবেন আপনারা কেমন লাগলো হট সিটে হট টকের আজকের পর্ব। আবারও বলছি, রাজনৈতিক আলোচনা তো থাকবেই, যত নির্বাচন এগোবে অবশ্যই বঙ্গের ভোট 2026 বিধানসভা নির্বাচন, সবার চোখ থাকবে সেদিকে, এবং আমাদের আলোচনাও ভোট কেন্দ্রিক, যত ভোট এগোবে আমরা নিশ্চয়ই করব। কিন্তু এই টপিকগুলো কিন্তু ভীষণ জানা দরকার, যাতে আগামী দিনে কি হতে পারে, কোন দিকে মন নিতে পারে এই অনুপ্রবেশকারীদের নিয়ে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ নিতে পারে, সেটাও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম।
আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন এবং অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার, ভালো থাকবেন।